সুতরাং এখানে প্রত্যেকটা স্লাইড আপনাদের বুঝতে হবে যে এখানে আমরা অনেক এগুলো 50% স্লাইড আমরা এখানে কাট করে দিচ্ছি শুধুমাত্র অনেকগুলো আছে রিলেটেড এগুলো দরকার এইগুলো মানে এগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে যেমন হবে বা এখানে যে স্লাইডটা আছে সবাই এগুলো বুঝতে হবে যে what are the changes, what are the impact, what are the effects সবাই বুঝতে হবে। তো আমরা আমাকে দিয়ে দিচ্ছি আপনাদের যদি কোশ্চেন থাকে পরবর্তীতে আমরা এটা কথা বলে সমস্যা নেই। থ্যাংক ইউ মাঝি। Thank you, Bhaia, giving me the opportunity conducting this session. ভাই একটু সাইডে বসলেও হয়, এদিকে না আছে জসিম ভাই অনেকে বলেছেন যে এই স্লাইডে কিছুটা মডিফাই করা হয়েছে বিএসএস এর আগে সবকিছু চেঞ্জেস এখানে নিয়ে আসা হয়নি ফাইন্যান্স বিল 2024 এ জাস্ট বিএসএস কে যতটুকু সাপোর্ট জন্য প্রয়োজন হবে যেটা চিন্তা করা হয়েছে ততটুকুই নিয়ে আসা হয়েছে। আর আমরা তো দেখবই সামনে কি কি চেঞ্জেস গুলো আছে। ফার্স্ট এখানে শুধু ডিসকাস করা হবে ইনকাম ট্যাক্স এর যে চেঞ্জেস গুলো আছে ডিসকাশন চেঞ্জেস প্রপোজ ফাইনাল বিল 2024 এন্ড ব্যাটের যে চেঞ্জেস গুলো আছে সেগুলো আমরা এখানে তুলে ধরবো। ফার্স্ট চেঞ্জেস ইন ইনকাম ট্যাক্স লেজিসলেশন গুলো ডিসকাশন আসছে। ট্যাক্স রেট চেঞ্জেস ইন পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট এখানে হিউজ চেঞ্জ এসেছে এবার 2024-25 এ যেটা কিনা ট্যাক্স ফ্রি ইনকাম অ্যাজ লাইক এস আর্লিয়ার যেটা ছিল ফার্স্ট 3,50,000 এবারও এটা সেমই রয়ে গেছে। নেক্সট যেটা ছিল 1 লাখ এটাও সেম রয়ে গেছে, এটাতেও কোনো চেঞ্জেস আসেনি। স্ল্যাব 2 যেটা ছিল সেটাতে চেঞ্জ এসেছে যেটা রেট হচ্ছে গিয়ে 10%, কিন্তু এবার যেটা এসেছে যেটা হচ্ছে নেক্সট 4 লাখ যেটা আগে ছিল নেক্সট 3 লাখ ওপর 10% ছিল। তারপর যেটা এসেছে নেক্সট 5 লাখ এবার এসেছে 15% যেটা কিনা গতবার ছিল 4 লাখ 15%, এখানে গিয়ে একটু বেড়ে গেছে। তারপরে যেটা স্ল্যাব রেট ছিল স্ল্যাব 4 সেটাতে এখানে সেমই এসেছে, এবারও সেম 5 লাখের জন্য 20% হবে, এখানে কোনো চেঞ্জ আসে। এবং নেক্সট 20 লাখের জন্য 25% করা হয়েছে যেটা কিনা আগে রিমেইনিং ব্যালেন্সের জন্য করা ছিল 25%। এবং এই বছরে দ্যাট মিন্স অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এ রিমেইনিং অ্যামাউন্টটাকে 30% নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে হিউজ চেঞ্জ এসেছে কি আসলে ম্যাক্সিমাম যারা ইনকাম করবে তাদের উপর 30% ট্যাক্স বার্ডেন চলে আসবে ইন্ডিভিজুয়ালদের। এখন এখান থেকে কিছু বেনিফিট আছে, তারা বেনিফিট পাবে। এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বেনিফিটার হবে 50-25% যাদের স্যালারিটা হিট করবে বছরে তারা ম্যাক্সিমাম বেনিফিটটা পাবে, যেটা কিনা স্ল্যাব 3 থেকে 4 এবং স্ল্যাব 5 এর মাঝামাঝি যারা হবে তারা কি এই বেনিফিটটা পাবে। যাদের স্যালারি ইনকামটা 50-20% 25% গিয়ে স্ল্যাবটা যাদের হিট করবে এবং তারা সবচেয়ে বেশি মোস্ট বেনিফিশিয়াল হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নো চেঞ্জেস ইন ইন্ডিভিজুয়াল ইনকাম মিনিমাম ট্যাক্সে। এখন আগের বছরও যা ছিল এবারও সেমই আছে। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য মিনিমাম ট্যাক্স 5,000 এবং এনি আদার সিটি কর্পোরেশন 4,000 and in other than city corporation 3,000 যেটা কিনা আগেও ছিল, এখানে কোনো চেঞ্জেস আসেনি। এবং অয়েল সারচার্জে কোনো চেঞ্জেস আসেনি, সেম স্ল্যাব রেট আগে যা ছিল এখন তাই আছে। জেনারেল নন স্টেট কোম্পানিজে আমরা কিছু প্রপোজ চেঞ্জেস পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে রিডাকশন অফ সিআইটি হয়েছে যদি কোনো ক্যাশলেস ট্রানজাকশন হয়। এবার এটা বলা হয়েছে যে ক্যাশলেস ট্রানজাকশনে যদি থাকে তাহলে 2.5% রিডিউস করা হবে, যেটা প্রপোজ 27% এবং রিডিউস রেট 2.5 থেকে 25% কনসিডার করা হচ্ছে যদি কন্ডিশন ফুলফিল করে। আর আর্লিয়ার এটা 30% ছিল এবং কন্ডিশন ফুলফিল করলে 27.5% ছিল। এখন আমাদের কোম্পানি বা আমরা যারা তাদের কাজ করব সবাই ট্যাক্স রেট ধরে করে 25%। আগে আমরা 27.5% করতাম, এখন এটা তো এফেক্টিভ হবে, আশা রাখি এটা এফেক্টিভ হবে। সুতরাং আমরা 25% করে কাজ করতে হবে। এই টিগুলো আমরা 25% করছি। হ্যাঁ সবাই 25% হয়ে যায়। আমাদের যারা তাদের কোম্পানি ট্যাক্স রেট আমরা
মানে এটা কিন্তু 25 কিন্তু এটা কন্ডিশনাল কন্ডিশনাল assumption that তাদের ক্যাশ প্লেস কত 34 টাকা না জি ভাই কন্ডিশনালটা হচ্ছে এরকম যে অল ইনকাম এন্ড রিসিপ্ট শুড বি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে এবং সিঙ্গেল ট্রানজাকশন অফ 5 লাখ এন্ড এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট ওভার মিনিটে 36 লাখ এমবি এর বেশি ক্রস করলে কন্ডিশন আর ফুলফিল হবে তাহলে 2.5% এর লয়ার ট্যাক্স সেটা সে মেইনটেইন করতে পারবে রিডিউস কর্পোরেট ট্যাক্স রেট ফর সার্টেন ফান্ডস এর যেগুলো বলা আছে সেটা হচ্ছে 15% পেয়ে যাবে চারটা ফান্ড আছে আমাদের আমরা জানি সেটা হচ্ছে রিপ্লেস প্রভিডেন্ট ফান্ড অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ড অ্যাপ্রুভ গ্র্যাচুইটি ফান্ড অ্যাপ্রুভ পেনশন ফান্ড এই চারটা ফান্ডের জন্য এখন 15% হবে যেটা কোনো অ্যাসেট বা কোনো কিছু দরকার হবে না কারণ একবারে ফিক্সড রেট এটা চলে এসেছে এটা কি এসআরও দিয়ে যেটা আসছে সেটা না না এটা একবারে ফিক্সড চলে আসবে আগের মতো যে এসআরটা আছে ওই এসআরটাই আবার নতুন এটা হলো 29 মে এসআরওটা দিয়ে আসছে না 9 জুন একটা মনে আসছে 8 জুন না 9 জুন যেটাই হোক সেটা পুরো হ্যাঁ রিসেন্ট এসআরওটা দিয়ে এটা এসআর দিয়ে এটা এটা ফিক্সড রেট এটা এসআর সুতরাং আমরা একটা কিছু দরকার নাই 15% আপনাদের লিখে এটা এসআর দিয়ে আছে এখন ডিভিডেন্ডের স্কোপটাকে বড় করা হয়েছে আগে যেটা ছিল যে এক্সিস্টিং যেটা ছিল সেটা হচ্ছে শেয়ার হোল্ডার প্রাইভেট যারা ছিল প্রাইভেট কোম্পানি তাদের জন্য ডিভিডেন্ডের প্রপোজটা ছিল এখন ডিভিডেন্ডটা হবে অল কোম্পানি এখন অল কোম্পানিজের ডিভিডেন্ড ইনক্লুড হবে যেটা ডিভিডেন্ড জন্য স্কোপটা বেড়ে গেছে এটা আমাদের জন্য বিভিন্ন বাট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং জন্য কারণ আছে আর যদি অ্যাডভান্স যদি শেয়ার হোল্ডারকে দেওয়া হয় এটা ডিভিডেন্ড হিসেবে কনসিডার করা ডিভিডেন্ড বাট এটা যদি লোন এবং শেয়ার হোল্ডার কখনো লোন বা অ্যাডভান্স নেই কোম্পানি থেকে এবং শেয়ার হোল্ডার নিবে তখন এটা তাদের জন্য তখন এটা কি ডিভিডেন্ড হিসেবে কাউন্ট হবে হ্যাঁ ডিভিডেন্ড হিসেবে কাউন্ট হবে ডিভিডেন্ড এটা লোন বলে কিছু না শেয়ার হোল্ডারদের জন্য লোন বলে কিছু না এটা লোন যে নামে না এখন শেয়ার হোল্ডার এভাবে প্রাইভেট আর পাবলিক দুটোর জন্য কোম্পানি একটু ওয়াইড করা হয়েছে ডাব্লিউপিসি এর স্কোপটাকে আগে শুধু অনলি ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ডটাকে কনসিডার করা হতো কিন্তু এবার যেটা করা হয়েছে সেখানে সকল ফান্ড দ্যাট মিন্স ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ড ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ড এই তিনটা ফান্ডকে একত্রে নিয়ে আসা হয়েছে এই সেকশনের মধ্যে উইথহোল্ডিং সেকশনের মধ্যে 10% যেটা রেট হবে 10% এর উইথহোল্ডিং হবে ঠিক আছে এখানে অনেক প্রশ্ন আছে আমারও প্রশ্ন আছে এটা আমার কাছে মনে হয় পরিবর্তন দিতে কারেন্ট দিবে এখন যে জিনিসগুলো হলো যে ফান্ডের টাকা ট্রান্সফার করার সময় ট্যাক্স কাটতে হবে এটা হ্যাঁ আগে তো যেটা ছিল হলো 80% এ 3 ভাগ 3 আগে তো ভাগে এই আশিয়ার জন্য না আগে এটা সাপোজ টু দিছি এটা রিসিভ করবে হ্যাঁ 80% যেটা হতো 80% এ যেটা ভাগ দিয়ে দিবে 3 ভাগের 2 ভাগ ওটার জন্য ট্যাক্সটা জমা দেয় হ্যাঁ আগে তো এই সিস্টেম ছিল এখন দেখো যে ফান্ডের টাকা পাঠানোর সময় 10% ট্যাক্স পে করতে হবে যত টাকা কিনা মানতেছে না এটা মানতে হবে কিন্তু জন্য চিন্তা না এই তিনটা মানের জন্য যে টাকা দিলে যাবে ওই টাকা মানে যাওয়ার সময় ট্যাক্স কাটতে হবে এখন ট্যাক্স কাটার কারণ আর জমা হবে এটাই ভালো কোশ্চেন এটা কি বেনিফিশিয়ারি আসলে ফান্ডের এটা ইনকাম ফান্ডের যে ডিস্ট্রিবিউটর ওরা সেগুলো ট্রাস্ট ফান্ড এটা হোল্ড করতেছে ইনকাম ইনকামটা না এখন সমস্যা হয়ে যায় কি ওই যে ওরা যখন 10% গভর্নমেন্টের কাছে জমা দেয় ওরা অডিট রিপোর্ট নিয়ে তখন বলে ওইটা 10% আসছে কিনা ওইটা হিসাব করে দেখে কে এই গভর্নমেন্টের যেটা গভর্নমেন্টে জমা দেওয়া হয় না তো গভর্নমেন্ট তো গভর্নমেন্ট কন্ট্রিবিউশন হ্যাঁ এটা ট্যাক্স আপনি তো বলতেছেন যে ওইটা দেওয়ার আগেই হলো আপনার 10% ট্যাক্স কাটবে হ্যাঁ ওইটা কাটতে হবে হ্যাঁ। ওইটা কাটতে হবে এটা নিচ্ছি এখন ওটা তো গভর্নমেন্টে ঠিক আছে গভর্নমেন্ট নাম জমা দিতে গভর্নমেন্ট পুরো টাকা কেন হলো 10 টাকা 90 টাকা ট্যাক্স আছে 10 টাকা ট্যাক্স আছে ঠিক আছে না কিন্তু ইন্ডিভিজুয়াল যে টাকাটা পাচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য যেটা পাবলিক পার্টিসিপেশন ফান্ডে যাচ্ছে এই টাকাটা তো কে পাবে কার ইনকাম ফান্ডের যারা আগে তো হলো আমরা এটা এমপ্লয়িদেরকে চালাবো কাকে করবে আগে এমপ্লয়িকে চালান দিতাম এখন যেহেতু এটা স্টেপ ডিজাইন করা হয়েছে মনে হয় এটা ফান্ডের নামে চালানো এমপ্লয়িদের নামে কোনো ধরনের চালান হবে না বুঝতে পারছেন মানে এটা ফান্ডে ট্রান্সফার করার সময় টেকনিক হবে তো এটা আপনি কিন্তু কোনো লজিক নাই ফান্ডের নামে এটা জমা দিয়ে দিব ফান্ড ইনকাম মনে করবো এটা ফান্ড ইনকাম না
চিন্তা আছে যে মালিকা হোল্ডার তারা টাকা হোল্ড করে দিচ্ছে তাহলে তো প্রবলেম মানে যখন পারে কোনটি একটা রিটার্ন না এখন যেগুলো আমি বুঝতে ভাই এখানে ফান্ডের নামে যদি জমা হয় এখানে একটা ব্যাপার হলো যে যখন ফান্ড রিটার্ন সাবমিট করবে তখন ও এই চালানটা দেখাতে পারবে ফান্ডকে তো আপনি বলে রিটার্ন সাবমিট করতে ফান্ডে তো ডাইরেক্ট বল ফান্ডে তো এইটা কি ইনকাম ডাইরেক্ট রাস্তা তো এটা ইনকাম আমরা কি ইনকাম দেখাই ফান্ডের ওই যে আপনি যে ফান্ডের যে অ্যামাউন্টটা যাচ্ছে এক ভাগ তো থেকে যাচ্ছে ওটাতে ইনভেস্ট করতেই হবে যদি ইনভেস্টমেন্ট থেকে যদি ইনভেস্টিং জমা তখন ইনকাম করি আমাদের যে টাকাটা থাকে আমরা কি জানি কন্ট্রিবিউশন আগে থাকে না লাইব্রেরি আগে থাকে না ইটস নট ইনকাম ব্যাংক থেকে কন্ট্রিবিউশন করি তো এখন আমার তো ইনকাম না আমি ট্যাক্সটা জমা দিলে পরে আমার এই ট্যাক্সটা কি রিফান্ড করে দেব আমরা তো এই যে টাকাটা ফান্ডে পাঠাই ইটস নট ইনকাম অফ দ্য ফান্ড এই যে কন্ট্রিবিউশন কিন্তু ওই এক ভাগ তো আপনি ইনভেস্ট করতে হবে তো ইনভেস্টিং হবে এটা না ইনকাম নাই ইনভেস্ট করতে হবে ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম হবে ওটার উপরে ট্যাক্স কাটা ঠিক আছে কিন্তু এইটার উপরে কন্ট্রিবিউশন উপরে ট্যাক্স কাটা মানে এটা এখন ফান্ড নামে জমা দেওয়া এটা পরে আলটিমেটলি যখন যাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন করি অনেকে তো WPPF পায় ওদের নামে চালানো ইস্যু হয় একটা সার্টিফিকেট দিয়ে যে এত টাকা কাটা ওটা যদি ফান্ডের নামে দেয় তাহলে তো সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না এখন নতুন নিয়ম হচ্ছে ফান্ডের নামে চালান করতে ফান্ডের নামে চালান করলে তো ইন্ডিভিজুয়ালের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না ওটা পুরো গ্রসের উপরে আবার লাইবিলিটি পড়বে না ফান্ডের ইনকাম পাসপোর্ট এটা আমি এর উপরে ট্যাক্স কেটে বুঝাই না ফান্ড নাম জমা দিয়ে দিচ্ছি কি অনেক কাজ আছে আর কমিশন আছে আমার মনে হয় কান্ট্রি আছে এই যে না আসলে আমরা একটা গভর্নমেন্ট ট্যাক্স আমরা অ্যাডজাস্ট করব হ্যাঁ তো হঠাৎ করে আমরা ফান্ডের নাম জমা দিয়ে দিব তা না আমরা একটু ওয়েট করে ডিসকাশন করে আমরা রিডাকশন হয়েছে কিন্তু স্পেশাল বিজনেস ইনকাম যে ছিল আমাদের সেকশন 56 এ আমরা একটা সেকশন ছিল গত বছরে একটা ধজ আমার যতটুকু মনে পড়ে ধজ ছিল ওটা চেঞ্জেস করে এখন 55 এ এগুলো সবই চলে আসবে এগুলো যদি দেখানো লাগবে সেটা হচ্ছে যে অ্যাক্সেস পার কিউজিট এবং 10 লাখ amount of exceeding 10% of disclosed net profit for royalty technical know-how etc and fees related to intangibles etc amount exceeding 10% of net trading profit for head office group expense amortization of rights of use asset amount of exceeding 0.5% of business turnover foreign travel expense entertainment expense and promotional expense and free sample distribution any expense against any lien any other expense and impairment loss এই সবগুলো এখন আর 56 এ আসবে না এগুলো 55 এ থাকবে এগুলো থেকে 56 থেকে স্পেশাল ইনকাম হিসেবে এগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আরেকবার একটু বললে ভালো হয় এগুলো কি বাদ চলে যাচ্ছে নাকি আরেকটার সাথে মার্জ হচ্ছে আগে আমরা কি করতাম যে 55 এও দেখো আমাদের 56 এর প্রেজেন্টেশনের জন্য এখন এখন স্পেসিফিক বলে দিয়েছে যে এগুলো বিশেষ ইনকাম হিসাবে ব্যবসায়ীর মধ্যে আসবে না 56 এ এগুলো 55 এ থাকবে আলাদা মোট কথা হলো এটা একটা পজিটিভ সাইড আমরা কি করতাম আমাদের কোম্পানির যে লস হতো তখন আমরা এগুলোর উপরে আবার কি করতাম আদার ইনকাম হিসেবে করে আমরা সাইড দিতাম স্পেশাল ইনকাম ঠিক বলছে এখানে আজকাল লাস্ট লাইনটা আমরা মানে হোয়াট আবার দ্য কোম্পানির স্ট্যাটাস লস এক্সাম্পশন যে স্ট্যাটাসে থাকবে টাকা না এইগুলো এই ডিজালান্সগুলোর উপরে ট্যাক্স দিতে হবে তো এখন যে জিনিসটা যে মানে বিজনেসের সাথে যেটা লেখা আছে এটা অনেক আগ্রহ ছিল এরকম যে এখন আর কারো লস থাকে হ্যাঁ এই লসগুলোর সাথে এই যে স্পেশাল ইনকাম আমি এটা অফসেট করতে পারি এখন আমার যদি লস থাকে এবং পারফিউমিং থাকে আমি লসের জন্য এক ধরনের ট্যাক্স হিসেবে তো এটা নিই আর বাকি কিছুর পরে যত টাকা আসবে তত টাকা আমার 2.5 লাখ ইনকামের আমি দিয়ে জমা দিয়ে দিই হ্যাঁ যত টাকা ট্যাক্স আসবে এখন যেটা হবে যে আমার লস সাপোজ 10 লাখ টাকা পারফিউমিং আসছে 8 লাখ টাকা অথবা 12 লাখ টাকা তো আমি 10 লাখ টাকা থেকে 12 লাখ টাকা মাইনাস করে দিতে পারি 2 লাখ আর আমার ইনকাম হলো 12 লাখ স্পেশাল ইনকাম যেটা আর 10 লাখ টাকা আমার বিজনেস তো এটার সাথে আমি এটা অফসেট করে আমার নেট প্রফিট হবে 2 লাখ টাকা এখন আমাদের এটা বুঝতে পারতেছেন জিনিসটা এটা খুবই পজিটিভ এবং বিশেষ করে আমাদের এই যে প্রথম এই পার্কিং আমাদের তো ফাইন্যান্সিয়াল এজেন্টের লস থাকে আমাদের ট্রান্সফার আয়োজনের লস লস আমাদের তো ইনকাম নেই অ্যামাউন্ট দেওয়া লাগবে বুঝতে পারছেন
আমাদের তো ইনকাম নেই, কিন্তু লস হিউজ পরিমাণ লস। এই যে আগে আছে পার ভিজিট আমাদের স্পেশাল ইনকাম হিসাবে এই লসের সাথে অফসেট করতে পারতাম, অ্যাডজাস্ট করতে পারতাম। এখন আমাদের লস 1 কোটি টাকা থাকে, আই ক্যান ডু দ্য অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য পার ভিজিট। তো আমার যদি 1 কোটি টাকা লস, 10 লাখ টাকা যদি আমার পার ভিজিট থাকে, তাহলে আমার ট্যাক্স দিতে হবে, আমার ট্যাক্স দিতে হবে, অ্যাডজাস্ট করুন। আমার তো এটা 90 লাখ টাকা স্টিল আই হ্যাভ ইউজ দ্য লস। তো আমার ট্যাক্স তো আসে না, ট্যাক্স ইনকামটা আসে না। তাহলে ভাইয়া এই যখন দেখা গেল যে একটা ইনস্টলমেন্ট টাকা পড়ে না, শ্রমিক তো লেটার ইস্যু করে বসবে যে বছর এটা হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে আমরা ডিসকাশন করবো, করে আপনাদেরকে ফাইনালি জানা দেবো। বাট ল এইভাবে আসছে যে এটা অফসেট করা যাবে। সেক্ষেত্রে হচ্ছে এখন আমাদের কি আমাদের এটা কি লস তো আমি বিশ্বাস করি না। ঠিক আছে, এই জিনিসগুলো সবগুলোই। তবে কখনো যদি চালানো হয় এখানে ওই আপনার বিজনেস লসের সাথে অ্যাডজাস্ট করার কোনো সুযোগ নেই। এখানে হলো নর্মাল এক্সপেন্সগুলো যে লেভেল আছে, যে লিমিট আছে, যে রেস্ট্রিকশন আছে, ওইটা আপনি বিজনেস লসের সাথে দিতে পারেন। মানে আপনি যদি কোনো ধরনের কোনো নন কমপ্লেক্স করেন, তার কারণে যে এক্সপেন্স দিতে না হতো ওইগুলি ট্যাক্স কাটেন নাই, এবং আপনার ওই ট্যাক্সের জন্য যে স্পেশাল ইনকাম আছে ওইটা আপনার লসের সাথে তো পেনাল্টি কাইন্ড অফ এখন এগুলো সুযোগ আছে, বিশেষ করে অ্যাক্সেস করার ক্ষেত্রে। একটা যেটা আছে যে প্রপোজ রিমুভাল অফ স্পেশাল ইনকাম প্রভিশন, একটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট থেকে একটা ধারায় চলে গেছে 46 এর 7, সেটা হচ্ছে যে ডিডাকশন টেক অন ইন্টারেস্ট এন্ড প্রফিট ইজ আনপেড ফর 3 ফলোইং ইয়ার্স উইল বি ট্যাক্সেবল। যেটা আগে ছিল, এখন এটা আর থাকবে না। এটা বিজনেস ট্যাক্স লায়াবিলিটিকে আমাদেরকে কমিয়ে দিবে এখন। তবে এটা মনে রাখতে হবে, এটা শুধু ইন্টারেস্ট এন্ড প্রফিট, লায়াবিলিটি না কিন্তু। কারণ লায়াবিলিটি পোর্শনটা হচ্ছে সাবসেকশন 8 এ আছে, যেটা সেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লায়াবিলিটিটা হয়, এটা আমাদের খুব কম হয় ইন্টারেস্ট এন্ড প্রফিটটা। যারা ট্যাক্স রিলেটেড কাজ করেন, তখন আপনারা একটা জিনিস পান, ট্যাক্স অথরিটি লায়াবিলিটি দেখা এখানে কোনো কিছু দেখা যে লায়াবিলিটি বা ইন্টারেস্ট পেবল ইনকাম ইন্টারেস্ট পেবল, যদি লোন নেই তখন তার উপরে যদি ইন্টারেস্ট পেবল হয়, হ্যাঁ, তখন ট্যাক্স অথরিটি এটাকে এজিট করে যে ইন্টারেস্ট পেবলটা 3 বছরের বেশি সময় ছিল, আর ট্রেডিং লায়াবিলিটিটা 3 বছরের সময় বেশি আছে। তো দুটো জিনিস হলো ইন্টারেস্ট পেবল আর ট্রেডিং লায়াবিলিটি। ট্রেডিং লায়াবিলিটি স্টিল 3 বছরের বেশি যদি থাকে তাহলে এটা ডিজারাবল হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট ইন্টারেস্ট যদি আপনার এটা পেবল 3 বছরের বেশি সময় থাকে, নাও দ্যাট ইজ এ পজিটিভ চেঞ্জেস, যে এটা আপনার এটা অ্যালাউ করবে, এটা ডিজারাবল করবে, এটা কন্টিনিউ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই ইন্টারেস্ট পেয়েবলটা ফরেন লোনের ক্ষেত্রে তো নজির হয়, আমি পে করতে পারতেছি না, সেটা কন্টিনিউ করা যাবে। হ্যাঁ, এটা ইন্টারেস্ট পেবলটা এখন আপনি 2% পেবল করতে পারবেন, কোনো কারণে আপনি পেবল করতে পারেন না, বিভিন্ন ধরনের লোন থাকে বা এটা আপনার এখানে অ্যাকাউন্টসে কিছু পড়ে থাকে, তখন 3 বছর পরে যারা ট্যাক্স রিলেটেড করে তারা এগুলো পান, ট্যাক্স রিলেটেড যারা বিজনেস সাধারণ তারা এগুলো পান, ট্রেডিং লায়াবিলিটি দেখে 3 বছর না হলে এটা ডিজাইন করবে। এটা সিমেন্টসে জানলে আমাদের পেমেন্ট আরো না কেন না ওটা তো লায়াবিলিটি, ইন্টারেস্ট না, লায়াবিলিটি এখনো আছে। কিন্তু ওটার উপরে ট্রেডিং লায়াবিলিটি ওটার উপরে যেটা ইন্টারেস্ট এন্ড প্রফিট ওটা শুধু লায়াবিলিটি এখনো আছে। কম্পিটিশন অফ ইনকাম, কম্পিটিশন ইনকামের মধ্যে হাউস প্রপার্টি যে ইনকামটা আছে, এটা একটু ডেফিনিশনটাকে ওয়াইডেন করা হয়েছে। সেখানে ওয়ার হাউস এন্ড ফ্যাক্টরি বিল্ডিং ইন্টিজার পার্ট অফ রেন্টিং প্ল্যান এন্ড মেশিনারি হিসেবে করা হয়েছে ডেফিনিশন। আর রেন্টাল ইনকামের মধ্যে দুইটা পার্ট করা হয়েছে সেগ্রিগেশন করে, সেটা হচ্ছে হাউস প্রপার্টি আর প্রপার্টি আদার দেন হাউস প্রপার্টি নামে দেখানো হয়েছে। এটা আমি একটু বলি, এখন আপনারা দেখবেন যে আসলে হাউস প্রপার্টি বিজনেসের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন ফার্নিশড হাউস থেকেও আর কিছু যে নন বিল্ডিং স্ট্রাকচার করা যায়, বুঝছেন? তো এখন যারা এই স্ট্রাকচার মানে ফার্নিশড হাউস বা তাদের যদি প্লান্ট মেশিনারি সব কোনো ধরনের কোনো কিছু ভাড়া দেয় বা ওই যে তাদের যে ফার্নিচার বা অন্য কিছু বা মেশিনারি যেগুলো ভাড়া দিচ্ছে, এখন মনে করেন যে আপনার এখানে ফ্রিজ আছে, এই আছে, সব কিছুর জন্য আলাদাভাবে আপনার এগ্রিমেন্ট দিচ্ছে যে আপনার এই যে ফার্নিচার ইউজ করার জন্য আমার ভাড়া আছে, বিশেষ করে যারা গেস্ট হাউস বা এটা তো আইডেন্টিফাইড হইতে হবে কারেন্ট এই কন্ট্রাক্টে যে হাউস রেন্টে তো আর ফার্নিচারের জন্য বা ওই ইনস্টল ইকুইপমেন্টের জন্য এরকম না। এখানে এই জন্য যদি মনে করা যে এটা আসলে
আপনার এখানে খুবই সফিস্টিকেটেড একটা টেকনোলজি বেসড একটা প্যারামিটার, তখন আপনার এই হাউস প্রপার্টি পরিচালিত করা হবে, তখন এটাকে বলতে হবে রেন্টাল ইনকাম। বুঝতে পারছেন? তখন আপনি একটা এই রূপটা ভাড়া নিচ্ছেন, এখানে প্রচুর করে প্লান্ট মিশনারি ভাড়া নিচ্ছেন। এখন প্লান্ট অ্যান্ড মিশনারি ছাড়া ভাড়া নিচ্ছেন, তখন বিল্ডিং এর ভাড়াটাকে আলাদাভাবে সেগ্রিগেট করা হচ্ছে। তখন সাইডে বলছেন যে প্লান্ট অ্যান্ড মিশনারি ওয়ার হাউস ফ্যাক্টরি বিল্ডিং এজ এ ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য প্লান্ট অ্যান্ড মিশনারি। ওয়ার ফ্যাক্টরি বিল্ডিংটাকে আপনি সেপারেট করতে পারবেন না। বুঝতে পারছেন? তো ওই যে ফার্নিশড হাউস এগুলো যদি আপনার মনে করেন যে এখানে ফার্নিচার বা যে টেকনোলজি বা যে বেশি, তখন ওইটা যদি অয়েল বেশি হয় তখন এটাকে আপনি হাউস প্রপার্টি ইনকাম করতে, এটা একটা রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকাম আর হাউস প্রপার্টি ইনকাম থেকে কম্পিটিশনের পার্থক্য আছে। রেন্টাল ইনকাম হলো যদি আমি রেন্টাল ইনকাম কনসিডার করি, তখন আমার এটা বিজনেস ইনকাম হয়। আর হাউস প্রপার্টি ইনকাম করে আপনারা তো জানেন যে ইনকাম তার মধ্যে একটা হাউস প্রপার্টি ইনকাম একটা বিজনেস ইনকাম। যখন আপনি ভাড়া দিচ্ছেন, ঠিক আছে, একটা ফ্যাক্টরি ভাড়া দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন, বাট এইটা যেহেতু যদি একটা প্লান্ট অ্যান্ড মেশিনারি হিসেবে ভাড়া হয়, তখন এই ফ্যাক্টরি এবং হাউস রেন্টটাকে আপনি হাউস প্রপার্টি ইনকাম করতে পারবেন, তখন বলতে হবে রেন্টাল ইনকাম। যেহেতু এটা আসলে মেশিনারিটাকে ভাড়া দেওয়া হচ্ছে, মেশিনারিটাকে কনসিডার করা হচ্ছে, তো মেশিনারি ইনকাম জেনারেলি আলাদা ছিল, এবং রেন্টাল ইনকাম জেনারেলি বিজনেস ইনকাম, তাহলে প্রপার্টি বিজনেস হাউস প্রপার্টি ইনকামের ক্ষেত্রে আলাদা একটা প্রভিশন আছে, যেটা তোমাদের কিছু অ্যালাউড এক্সপেন্স করে রেন্টাল ইনকাম ক্ষেত্রে এগুলো হয়। ওয়্যার হাউসে তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি না থাকতে পারে, সেক্ষেত্রে তখন এটা হাউস প্রপার্টি, তখন এটা হাউস প্রপার্টি, যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি না থাকে তখন এটা হাউস প্রপার্টি, তখন প্রপার্টি ইনকাম আমরা বলি। বুঝতে পারছেন? এটা আমাদের দেশের রাষ্ট্রের জন্য আমাদের ক্লায়েন্টের মানে যদি আমাদের ক্লায়েন্ট কখনো এরকম একটা ইউনিভার্সারি ক্লায়েন্ট হয়, যদি তারা একটা ফ্যাক্টরি ক্লায়েন্ট নিয়ে নেয়, তখন তাদেরকে বলতে হবে যে হাউস প্রপার্টি ইনকাম। এটার উপর ওই যে অফিস পালন করে 5% ট্যাক্স এই বিদেশে আছে, হ্যাঁ, ওটা আমরা ট্যাক্স কাটে বলতে না, আমরা রেন্টাল ইনকাম করে কাটতে হবে। কেউ যদি প্লান্ট অ্যান্ড মেশিনারি হিসেবে একটা ফ্যাক্টরি নেই, তখন তার ইনকামটাকে আর ফ্যাক্টরি ল্যান্ড হিসেবে না, তখন না হবে রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকামের জন্য আলাদা করে ট্যাক্স দিতে হবে। সেই রেটটা কি হায়ার ভাইয়া? ওটা 5%, বাট ওর ইনকামটা বুঝতে হবে যে আসলে এটা আমি রেন্টাল ইনকামে ইনভেস্ট করছি, এবং তার ওই ট্যাক্সটা যখন সেই সালামটা হবে তখন তার রেন্টাল ইনকামে ইনভেস্ট করতে হবে। তখন হাউস প্রপার্টি ইনকামের নামে আপনি জমা দিয়ে দিলেন, বাট তার উপরে রেন্টাল ইনকাম, তখন ট্যাক্স হতে তার জন্য জমা দেবেন। হ্যাঁ, ওই যে উইয়ার এন্ড টিয়ারের 25% এখানে ক্লেম করবে। 5%, এটা উসুল ট্যাক্স 5%, হাউস প্রপার্টি 5%। না, উইয়ার এন্ড টিয়ার হিসেবে একটা অ্যাডজাস্ট করা যায়, যে ওটা তো হাউস রেন্টের থেকে 25% কি করা যায়? ওটা তো রিপেয়ার হাউস প্রপার্টি ইনকাম যদি হয়, মানে না, ওয়্যার হাউসের ক্ষেত্রে এটা হবে না। কমার্শিয়াল ইউজ করে যেতে হবে। ওয়্যার হাউসে হবে ভাই যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি থাকে। এক্সেমশন আছে কি, সেটা হচ্ছে ট্যাক্সেবল অফ ইনস্টিটিউশন নট রিকোয়ার্ড ফর ফাইল রিটার্ন। সেটা হচ্ছে গভর্নমেন্টগুলো যেগুলো বেশিরভাগ আছে সেগুলো করা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন, প্রাইমারি, গভর্নমেন্ট, সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি স্কুল, গভর্নমেন্ট ইউনিভার্সিটি স্কুল, বাংলাদেশ ব্যাংক, লোকাল অথরিটিজ, স্টুডেন্ট পাবলিক অথরিটিজ আন্ডার গভর্নমেন্ট or another body, government provident and pension fund, and any entity from by law having no income other than fund received from the government. এদের ক্ষেত্রে কোনো প্রকার রিটার্ন ফাইল করা লাগবে না, নট রিকোয়ার্ড টু ফাইল রিটার্ন। তারপর তাদের তারা 20% ট্যাক্স অন গ্রস ইনকামে 20% ট্যাক্স দিবে, কিন্তু রিটার্ন সাবমিশন করার কোনো প্রয়োজন নেই। ক্যাপিটাল গেইন ট্যাক্সে যেটা একটু চেঞ্জেস এসেছে, আগে ছিল 50% অফ স্ল্যাব রেট, কিন্তু এখন আর স্ল্যাব রেটটা ইউজ হবে না। প্রপোজড যেটা বলা হয়েছে যে ডাইরেক্ট 50% একেবারে, এবং এটা ফিক্সড করা হয়েছে। এটা কোন মেশে ইয়ে লাগবে, আপনি তো 15% করে অ্যাপ্লাই করেন, এটা কেন আমরা যে নন রেসিডেন্টের এখানে কিন্তু ট্যাক্স রেট কম ছিল, এখন এটা তো 50% দিয়েছে, দুইটাতে সমান করে নিয়ে সমান করে, আগে তো এখানে কম ছিল, এখানে বেশি ট্যাক্স রেট, এখন দুই জায়গায় সমান।
যেটা বলা হয়েছে কোম্পানি ফার্মের ক্ষেত্রে আগে ছিল 10%, এখন হবে কি 15%। স্পন্সর শেয়ারহোল্ডার, ডাইরেক্টর এন্ড শেয়ারহোল্ডার হ্যাভিং মোর দেন 10% হোল্ডিং যাদের হবে তাদের এখন 15% হবে, যেটা আগে ছিল 5%। আদার দেন ট্যাক্স পেয়ার্স এক্সক্লুডিং স্পন্সর শেয়ারহোল্ডার ইউনিট হোল্ডার যেটা আগে এক্সেম্পটেড ছিল, এখনো এটা 15% স্ল্যাব রেট, এক্সেম্পশন লিমিট হবে 15 লাখ। এটা ইন্ডিভিজুয়াল গুলোর ক্ষেত্রে যারা শেয়ার হোল্ডার হিসেবে বা এখানে ওই যে কথাটা আসছিল ওই সময় যে 5 ইয়ার্সের ক্যাপটা কি এখানে বলা হবে যে শেয়ারগুলো আমি 5 বছর রাখতে হবে এরকম টাইপের কিছু কি এখানে ইমপ্লিমেন্ট হবে? না ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে নিচে 11টা 2015 যে এসব যেটা আইডিয়া আছে যে এখানে ছিল সব ক্যান্সেল থেকে এখন তৈরি আছে, তবুও এখনো 50 লাখ টাকা যদি থাকে তাহলে একদম থাকে লিমিট একদম লিমিটটা 50% স্ল্যাব মানে এটা থাকে। আর ইন্ডিভিজুয়াল 50 লাখ টাকা যদি থাকে এটা হলো ইনকাম শেয়ার বিক্রি করার মাঝখানে একটা কত টাকা বেশি দিয়ে বিক্রি করছে ওই পার্থক্যটা, ঠিক না ভাই? ওটা যদি 50 লাখ টাকা ক্রস করে আর নাইলে এক্সাম্পটেড আলোচনার ক্ষেত্রে হতে পারবে। হ্যাঁ আলোচনার ক্ষেত্রে না এটা আমরা দেখতে যে এখন হয় আমার কাছে মনে হয় খুব রেয়ার। হ্যাঁ না হয় না এক পয়সা কিছু ঠিক আছে কিন্তু আপনি কেন্দ্র করতে হবে সবাই তো লস হয়ে আসছে। ইনভেস্টমেন্টের তো ভাইয়া এখন আসলে অন্য ফিল্ডগুলো কমায় আনছে শেয়ার ছাড়া, যেমন গভর্নমেন্টের ওই বিএসপি তে শুধু 5 লাখ টাকা বা গভর্নমেন্ট সিকিউরিটি, এই কারণে এই জায়গাতে তারা এই শেয়ার রিটার্নে ওয়াইএসপি স্টেটমেন্ট যেটা আমরা সাবমিট করতাম আগে যেটা 10 ছিল আগে 4 মিলিয়ন দেখেন 40 লাখ টাকা পর্যন্ত বলা ছিল যে এক্সাম্পটেড ছিল, স্টেটমেন্ট না দিলেও চলবে। এখন এটাকে বাড়িয়ে 5 মিলিয়ন করে দেখেন 50 লাখ পর্যন্ত যদি কারো ইনকাম ওয়াইল সার্চ থাকে তাহলে টাকা ভাই আসতেছে আসতেছে আমরা তো চিন্তা করি আমাদের এটা হয়তো পড়ে যেত এর মধ্যে, কিন্তু এটা 50 লাখ করাতে আমরা এবারে স্টেটমেন্টে ওয়াইল স্টেটমেন্টটা দেওয়া লাগবে। কিন্তু পাবলিক সার্ভেন্ট যারা আছে দ্যাট ইজ যারা গভর্নমেন্ট চাকরিজীবী তাদেরকে অ্যাসেটের লায়াবিলিটি শো করতে হবে বাধ্যতামূলক, তাদের কোনো ক্যাপ নেই, 4 মিলিয়ন বা 5 মিলিয়নের কোনো ক্যাপ হবে। এটা যারা আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্সিটা করি স্কুলে এক্সপেক্টে আপনি তো জানেন আপনি না যাতে আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্সিটা করি যারা করে তাদের যে নেটওয়ার্ক যদি অ্যাসেট লায়াবিলিটি কিভাবে কনসেপ্ট করা তখন তাদের অ্যাসেট সিলিটা দিতে হবে। এক্সপেক্টেড বাধ্য এক্সপেক্টেড অ্যাসেট যদি থাকে তাহলে বাধ্য একবার এক্সপেক্টেড স্থান দিতে হবে। না এটা আগেও ছিল এরকম, কিন্তু প্র্যাকটিসটাতে আমরা তার দিইনি। আগে স্পেসিফিক বলা ছিল না, কিন্তু এবার লতে বলে দিচ্ছে 23 তো বলছে। হ্যাঁ 23 বলা হয়, একটা স্পষ্টভাবে বলা যে ফরেনদের দিতে হবে, কিন্তু আমরা দিইনি, যদি থাকে কিন্তু ভাই আমরা দেইনি মৌলিকটা না একটা আইন কথা বলুন তার যদি এসে তার সাথে এগুলো কাভার হবে না না বাংলাদেশ তাদের নাম জি ভাই তাদের 50 লাখ টাকা অ্যাসেট থাকবে এখানে বেশ ভালো তো হয় না না ভাই, এখন তো তাদের নামে কোনো অ্যাসেট কিনতে পারে না। হ্যাঁ চিনতে পারে না কিনতে পারে না। ওই ব্যাংক কার্ডে থাকতে পারে ব্যাংক কার্ডে তো টাকা রাখে না টাকা পাঠায় জি। আর এখানে তারা কি আপনার জমি কিনবে না তার কোনো প্রপার্টি কিনবে না কিনবে না আমাদের কি ভাই এটা যেটা যে অনেক আসলে এরকম থাকে না নেটওয়ার্ক কোনো টাকা অ্যাসেট থাকে না। এখন ভাই অ্যাসেট বলতে তো আমরা যেটা ইউজুয়ালি অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট দিই সেখানে জমি জমা বা শেয়ার টেয়ার এসব জিনিসগুলোতে ফরেনারে তো এই ধরনের কনসিডারেশন আসবে না। তবু আমরা একটি প্রেজেন্ট নিয়ে অঞ্চলটি একটা ফরেন তো অনেক রকম বাংলাদেশে থাকে সে কোনো অ্যাসেটের প্রিন্সিপ না কোনো টার্গেটের প্রিন্সিপ না আমরা চিনি আগে জেনে নিতে হবে তো তারা আসলে আমি ওই যে মিটসুবিশির ক্ষেত্রে আগের যে জিএম ছিল সে চলে যাওয়ার সময় তারা আগে দেখলাম যে অ্যাসেট লায়াবিলিটি দিয়া 10B মিলে দিয়ে এত বড় ফাইল দিচ্ছে, আমরা কিন্তু এবার দিন আমি ট্যাক্স টিমের সাথে কথা বলছি তারা বলছে যে দরকার নেই, আমি সে তো লতে আসছি ওই দরকার নেই। নেটওয়ার্ক ছিল 50 টাকা 40 টাকা বেশি ছিল হ্যাঁ ছিল ভাই। টাকায় তো অনেক টাকা, হ্যাঁ টাকা অনেক টাকা ছিল। একটা পজিটিভ চেঞ্জেস আমাদের জন্য সেটা রিটার্ন সাবমিশন যদি আমরা দেরি করি ডিউ ডেট যদি পার হয়ে যায় তাহলে আমরা গত বছরে করেছিলাম যেটা সেটা গ্রস ট্যাক্সের উপর আমাদেরকে 4% ইন্টারেস্ট দেওয়া লাগতো, যেটা এই বছর ইন্টারেস্টটা আমরা আগের নিয়ম দ্যাট মিন্স 1984 যেটা ছিল ব্যালেন্স ট্যাক্স দ্যাট মিন্স ট্যাক্স লায়াবিলিটি মাইনাস এআইটি এন্ড অ্যাডভান্স ট্যাক্স যেটা ছিল
টিডিএস কাটার পরে যেগুলো বাদ দিয়ে 2% সিস্টেমে নিয়ে আসা হয়েছে। এখানে রিডিউস করা হয়েছে 2%, আগে যেটা 4% ছিল এখন 2% হবে। আগেরটা তো 4% ছিল পুরোটার উপরে পুরোটার উপর, এটাই বলা হয় যে গ্রোসের উপর 4% ছিল। আমাদের কমন স্কুলটার একটা ওয়ার্ড আছে, ব্যালেন্স ট্যাক্স লাগবে। ব্যালেন্স ট্যাক্স লাগবে। আমরা যখন 74 আগে 74 কত হবে? 170 ছিল। 170 ছিল। আগে 74 কত টাকা ট্যাক্স আছে? তার উপর ওটা যদি আমরা রিটার্ন সার্টিফিকেট জমা না দিতে পারতাম তখন 2% ইন্টারেস্ট দিয়ে দিত। মানে এইটা ওই যে আমরা আগে যে কম্পিউটার আইটেম বা বলতাম ওই জিনিসটা আবার সেম নিয়ে আসছে কত বছর শুধুমাত্র এটা 4% অফ টোটাল ট্যাক্স লাইবিলিটি 2% আসছে। তার কারণে আমরা খুব প্রেসারাইজ করে কিন্তু ক্লায়েন্টকে রিটার্ন সাবমিট করতেছি। আমি যদি সব টাকা জমা দিয়ে দিতাম, যদি রিটার্ন আমি ফিল করতাম তখনও আমার 4% ইন্টারেস্ট দিত। আমার 1 লাখ টাকা আগে আমরা ট্যাক্সটা জমা দিয়ে দিতাম, সবসময় আমরা এই ইন্টারেস্ট অ্যাভয়েড করার জন্য যদি রিটার্ন সাবমিটও না করতে পারতাম ট্যাক্সটা জমা দিয়ে দিতাম। এরা এরপর গত বছর যেটা করছে যে ট্যাক্স জমা দিয়ে কোনো মাপ পাবে না, যদি তুমি ট্যাক্স রিটার্ন সাবমিট না করো তোমার এটা 4% অফ টোটাল লাইবিলিটি দিতে হবে। তো এটা আমাদের খুবই খুবই এখন ভাইয়া পেন্ডিং কেস তো আছে, জমা হয় না রিটার্ন। ওদের ক্ষেত্রে কি গত বছরের আইনটাই বলবৎ হবে যদি গত বছর রিটার্ন হয়ে থাকে? কিছুই গত বছরের জিনিস আর অ্যাপ্লিকেশন হবে না। আমরা তো পেয়ে গেছে এটা দিয়ে প্রসপেক্টিভ হবে। আর যদি বলতে যে এটা নেগেটিভ আছে তখন আমি চিন্তা করব পজিটিভ সেই অলওয়েজ উইল কনসিডার নেগেটিভ। এখন আচ্ছা ভাই কথা বলছি ভাই, আরেকটা জিনিস হচ্ছে হলো এখানে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টটা একটু একমাত্র অপশন এখন যারা দিচ্ছে, নর্মাল অ্যাসেসমেন্ট তো নাই। যে নর্মাল অ্যাসেসমেন্টের অপশন আছে যদিও এটা ট্যাক্স অথরিটি দিবে। সেই ক্ষেত্রে যদি হ্যাঁ হ্যাঁ এটার প্রেক্ষিতে এটার প্রেক্ষিতে একটু কথা। এখন আমি কি ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে আমার এই 2%টা ধরে দিব যদি আমার একটা পেন্ডিং থাকে ডিউ ডেটের পরে জমা হচ্ছে, এরকম যদি কেস আসে আমার জমা হয় না, এখন কি আমি ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে ইন্টারেস্টও ধরে তারপরে জমা দিব নাকি ওটা তাদের কাছে রেখে দিব? এটা তো মানে অবশ্যই এইভাবে হবে, কারণ আমাদের ইন্টারেস্ট এটা ক্যালকুলেশন কবে থেকে হবে? অ্যাকচুয়াল সাবমিশন আফটার দ্য ডিউ ডেট। তো আমাদের তাহলে আমি সেলফ অ্যাসেস করেই কত টাকা ডিউ ট্যাক্স আছে ওটা দিয়ে তারপর দিয়ে দিই। কারণ আমার তো ট্যাক্স তো আছে, আমার ট্যাক্স তো ডিক্লেয়ার করা আছে। হ্যাঁ, ট্যাক্স যে কবে এটা তো আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তো ওই ডেট পরে যদি আমি রিটার্ন সাবমিট করতে যাই পার্থক্য এটাই যে আমরা আগে নর্মাল কিন্তু এখন এটা সেলফ অ্যাসেসমেন্ট, হ্যাঁ, বাট ইন্টারেস্ট আমাকে দিয়ে দিতে হবে। ওখানে ভাই আমরা যে জিনিসটা ফেস করছি তার আগে সেটা হচ্ছে ওখানে একটা কথা আছে যে এটা নিজেদের একটা এখন ওই জিনিসটা আমরা নিজেরাই অ্যাসেস করে দেখবো যে আমার ব্যালেন্স ট্যাক্সের উপর কত টাকা। না হলে তো এটা পর আইডিয়াল বলে একটু বিষয়ের সাথে মেয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে অন টাইমে যদি রিটার্ন দেওয়া হয় তার জন্য পেনাল্টি, আর এটা হচ্ছে কি ইন্টারেস্ট ট্যাক্সের, ওটা হচ্ছে আপনি রিটার্ন যদি অন টাইমে সাবমিশন না করতেন তার জন্য ছিল মে 1000 অথবা 5% বা 5000 সেটার জন্য বলছিল। এটা হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্সের উপর ইন্টারেস্ট, যেটা সেটা দুইটা আলাদা জিনিস। এটার মধ্যে নিয়ে কথাটা নেই। আপনারা যখন ব্যালেন্স ট্যাক্স লাগবে জমা দিবেন তখন হিসাব করে দিয়ে দিবেন সবকিছু ইন্টারেস্টের জন্য একটা ব্যালেন্স ট্যাক্স লাগবে, কারণ লাইবিলিটি জমা ব্যালেন্স থাকলে তো এটা নালে তো আসবে না। না ভাই ওটা করছিলাম ওই রুমেতে বলতেছে তো ডিসিটি রেখে দিয়ে আপনি দিয়ে দিচ্ছেন কেন? উনি তো মা বলতে ওই যে তোর সাথে কথা হয়েছিল আগে আগে আমরা জমা দিচ্ছি ডিসিটি অ্যাক্টিভিটি তো মানে খুঁজলে হয়তো সার্চ করবে এটাই যে ওনার হাতে একটা ক্ষমতা আছে এরকম ভাবে আসে তাও উনি কমা দিতে পারে, তো দিলে তো পুরোটাই দিয়ে দিলে। আমাদের প্র্যাকটিস হলো আমরা ক্লায়েন্টকে যখন জিজ্ঞেস করবো যে তোমার যেহেতু ব্যালেন্স ট্যাক্স লাইবিলিটি আছে তোমার এই পরবর্তীতে করে আপনি এই অনুযায়ী বলতে পারবেন তখন অনেক পরে তখন অবশ্যই তারা ইন্টারেস্ট সার্চ করবে তখন ইন্টারেস্ট মাফ করবে। তাহলে একটা কোশ্চেন আমার আছে, সেটা হলো নন সাবমিশন অফ রিটার্ন যে এটা ছিল একবারে ওটা আমরা থাকবে এটা যদি আমরা ওয়ান টাইম দিতে না পারি আমরা যদি 2% যদি নন সাবমিশন রিটার্ন যে আগে যেটা ছিল এখন যেটা 5000 টাকা 5000 টাকা বা পার ডে 50 টাকা ওটা, তাহলে কি ওটা এখন ব্যালেন্স থাকবে না আমার কাছে তো আর থাকবে কারণ যদি পেনাল্টি হলো ইউনিট মিস করলেই তো পেনাল্টি। হ্যাঁ পেনাল্টি পেনাল্টি হলো দূরে দূরে থাকতে পেনাল্টি হলো ডিফারেন্ট থিং। পেনাল্টি ম্যাটারে ট্যাক্স অথরিটি জাজমেন্টটা বাড়াতে চাই, তারা
তা ইন্টারেস্ট অ্যাক্টিভিটি পেনাল্টি হবে পেনাল্টি তো এডিলি থাকবে আপনি যদি সেলফ অ্যাসেসমেন্ট দেন তবুও পেনাল্টি করতে দেবেন যেহেতু ডিউটেড মিস করছে যেহেতু ডিউটেড মিস করছে হ্যাঁ এটার সাথে এখানে সম্পর্ক ওইটা বলতে পারেন পেনাল্টিটা আমরা কখনো ইচ্ছা করে দেবেন বুঝতে পারছেন পেনাল্টি কখনো ইচ্ছা করে দেবেন এটা ডিসিটি যদি মনে করে যে আমরা আমাদের কখনো সেই একটা আমরা কখনো না আমরা কখনো ওই ট্যাক্স অডিট করা করে দেয়া ট্যাক্স থেকে আমার মনে হয় পেনাল্টি করতে বলছে এটা দুইটাই দিছিলাম ওই ওখান থেকে ধরবে বানাতে তো দুইটাই বাদ দিয়ে দিলাম এই কারণে আর কি মাত্র উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নে যেটা বাড়ানো হয়েছে আগে যেটা 15 মাসে 15 তারিখে জমা দেওয়া লাগবে সেটা এখন 25 তারিখে দেওয়া লাগবে এবং আগে যেটা টাইম এক্সটেনশন ছিল এখন আমরা মান্থলি স্টেটমেন্টে আর টাইম এক্সটেনশন দিতে পারবো না এটা খুব ইজি টাইম এক্সটেনশনের আর কোনো সুযোগ নেই এখন তবে আমাদের প্র্যাকটিস হবে 15 তারিখের মধ্যে খালাস করা কারণ 15 তারিখ 25 তারিখ দিয়েছে তার মানে আমরা যদি 15 তারিখ পারে তখন আমাদের হিস্টোরিক্যালি আমি দেখলাম লাস্ট ভাই 15 তারিখ মিসিং করছে ডেডলাইন ভাই 15 তারিখ খুবই জুলুম হয়ে যায় 16 তারিখ হলেও ঠিক আছে ভাই 15 তারিখ হলেই সমস্যা দুই ডিটে হলেই সুবিধা ভাই মানে এরকম অবস্থা টাইম এক্সটেনশন বিশেষ করে আমরা যারা ওই যে মার্চ রিটার্ন সাবমিট করতে যাই এই বছর যেটা হয়েছে যে আমরা 1 দিনে এর জন্য সাবমিট করতে ঠিক না তো এই জন্য আগে থেকে আমাদের পেরোতে তারা পাবে যেহেতু টাইম এক্সটেনশন সুযোগ নাই যেভাবে হোক এটা 1 দিনে একটা জায়গায় মানে দিয়ে দিতে হবে কারণ এরপর হলে আপনি মিস কনসামশন চলে যাবে সুতরাং আমাদের যেখানে স্পেশাল রিটার্নের রিকোয়ারমেন্ট আছে 1 দিনে 1 দিনে এগুলো থাকলে ওই মাসগুলোতে আমরা কেয়ারফুল থাকতে হবে যেটা এক্সটেনশন সেপ্টেম্বর মাসে আর আমাদের কি বলে মনে কষ্ট ভাই শুধু তাই না ভাই ভ্যাট অনলাইন দেওয়া আরেক প্যারা এই ভ্যাটের দুইটা কাজ করতে করতে সারাদিন শেষ আর ট্যাক্স রিটার্ন তো আরেকটা সুযোগ আছে সব কিছু চেঞ্জ করা যায় এমনিতে গ্রুপ সাবমিশন রিটার্ন পিএসআর এটা বলার আগে একটু করি যারা এখনো পিএসআর করেন নাই তারা কিন্তু বিপদে পড়ে গেছে এখন থেকে কিন্তু পিএসআর লাগবে কমিউনিটি সেন্টার কনভেনশন হল গ্রুপ দিতে গেলে পিএসআর ছাড়া কিন্তু হবে না কেন মানে কারণ সাদা কোনাটা এখন আমরা যদি ট্যাক্স ইনকাম না থাকে তো আমি যদি হলো দিয়ে দিতে হবে তাহলে কি বল আর আসলে দিয়ে দিতে হবে না এটা তো করে কিন্তু হবে নাইলে পরে যেমন করে পিএসআর যারা মানে তাদের থেকে সাইড করে বিয়ে সাথীর জন্য তো আগে পাত্র পাত্রী লাগবে এটা তো উল্লেখ করে নাই সবাই রাজি কিন্তু পিএসআর নাই আমি যেটা শুনছি না আমি যেটা শুনছি তো এই পিএসআর যেগুলো বলতেছে আমার মনে হয় পিএসআর আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে ডিসপ্লে তো অনেক কয়েকদিন পরে এমন হয় যে কোয়ালিটির এক্সচেঞ্জ হবে আমার মনে হয় বেশি দিন নাই বুঝছেন পিএসআর সুতরাং যাদের টিম নাই যাদের টিম নাই সবাই টিম নিয়ে নিতে হবে পিএসআর আগে টিম লাইসেন্স বাই হোটেল রেস্টুরেন্ট এন্ড হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এদের জন্য পিএসআর বাধ্যতামূলক লাগবে আর যে টাইপ অফ এভিডেন্স সার্ভিসেস ফ্রম কমিউনিটি সেন্টার কনভেনশন হল এন্ড সিনিয়র নেচার দ্যাট মিন্স এদের ক্ষেত্রে পিএসআর প্রয়োজন এন্ড ডিসপ্লে করতে হবে পিএসআরটাকে বিজনেস প্রিন্সিপে ডিসপ্লে না যদি করে তাহলে আগে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতো এখন সেটা 50,000 এ উন্নীত করা হয়েছে এখানে আমাদের একটা কাজ আছে হ্যাঁ আমাদের সমস্ত ক্লায়েন্টকে আমরা এই জিনিসটা নোটিফাই করতে মানে পিএসআরটা তুলে রাখবো সাথে আমরা যখন পিএসআরটা পাঠাবো ক্লায়েন্টকে বলে রাখবো যে বুঝতে পারছেন এই যে মারা করকে তখন তো শোনে না যে আপনি একদিন গিয়ে দেখে আসবেন যে আপনার পিএসআর দিয়েছেন একই টাইমের যে রেজিস্ট্রেশন ডকুমেন্টটা লাইসেন্সটা রাখছেন কিনা পিএসআরটা রাখছেন কিনা তারপরে তো আপনি সেখানে মিশিয়ে শুনে পাবেন ভাই দিলেও বললেও বলে কি যে দিব না হ্যাঁ বাট এই আইটেম দেখে দিয়েন যে এই জন্য ছবি তুলতে টাকা জরিমানা হবে এটা যদি না
করছি যেটা হচ্ছে গিয়ে ইউথোলিক এন্টিটিস। আমাদের এখানে এবার এন্টিটিস হয়ে গিয়েছে রিসোর্ট, মডেল, রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার। এখন তাদেরকেও ইউথোলিক এন্টিটি হিসেবে ইউথোলিক ট্যাক্স করতে হবে, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে বেড়ে গেছে। আমাদের সাথে কখনো কোনো হোটেল ক্লায়েন্ট থাকে রিসোর্স যদি কোনো ইন্ডিভিজুয়াল ডেডলাইন ফর মান্থলি উইথহোল্ডিং ট্যাক্স পেমেন্টে একটু অ্যাড হয়েছে, আগে থেকে এটা ছিল, জাস্ট আমি আবার একটু রিকল করছি। সেটা হচ্ছে ডিডাকশন মেড ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ জুলাই থেকে মে পর্যন্ত উইথিন 2 উইকস ফ্রম দ্য এন্ড অফ দ্য মান্থ উইথিন 2 উইকস, দ্যাট মিন্স 14 তারিখ যদি আমরা ধরি সাব ডিডাকশন এন্ড প্রভিশন আমাদের কি করতে হবে, ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করতে হবে ওই উইথহোল্ডিং ট্যাক্সের টাকাটা ফ্রম জুলাই টু মে, যেগুলো ডিডাকশন হবে। ডিডাকশন মেড ডিউরিং দ্য 1st জুন টু 20 জুন, যেটা আমাদের এখন চলতেছে 1st জুন টু 20 জুন, এটা উইথিন 7 ডেজ ফ্রম দ্য ডেট অফ সাব ডিডাকশন। দ্যাট মিন্স আমরা যদি 1 তারিখে কোনো ডিডাকশন করি সেটা আমাদেরকে 7 তারিখের মধ্যে জমা দিয়ে দিতে হবে অ্যাজ পার ল অনুযায়ী। আমরা জানি না করতেছি কিনা এটা, কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আছে যেটা এগুলো তো আমরা করি না এই প্র্যাকটিসে খুবই কম করি আমরা এইভাবে। আমরা করি কি যে দেখা যাচ্ছে 30 জুনের মধ্যে জমা দিয়ে দিই, একবারে লাস্টে শেষে বা 20 তারিখের মধ্যে জমা দিই, কিন্তু আসলে এইভাবে জমা দেওয়া উচিত যে 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যা হবে তা 7 দিনের মধ্যে জমা দিতে হবে, যেদিন ডিডাকশনের কালেকশন হবে তার থেকে। ডিডাকশন মেড ডিউরিং দ্য এনি আদার ডেট, দ্যাট মিন্স লাস্টের 10 ডেজ এর কথা বলা হয়েছে এখানে, ফলোইং ডে ফ্রম দ্য ডেট অফ সাব ডিডাকশন কালেকশন। জুন মাসের 20 তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত যেদিন ডিডাকশন হবে তার পরের দিনে এটা জমা দিতে হবে। যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কি ডিডাকশন মেড অন লাস্ট ডে অফ জুন, দ্যাট মিন্স 30 তারিখে যদি কোনো ডিডাকশন হয় জুন মাসে, দ্যাট মিন্স এই মাসে, সেটা আমাদেরকে 30 তারিখের মধ্যেই জমা দিয়ে দিতে হবে। কোনো সুযোগ নেই। ডিডাকশন হিসেবে যদি সাপ্লাই থেকে পেমেন্ট করা হয়, এটা ফার্স্ট হলো যদি জুন মাসে কোনো সাপ্লাই থেকে পেমেন্ট করে, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যে অবশ্যই জুন মাসের মধ্যে সালাম করতে হবে। মানে এটা জুনের দেখা যায় যে লাস্ট ডে করলেও লাস্ট ডে দিন আপনার সালাম করতে হবে, মানে জুনের বাইরে যে জুলাই সালাম হওয়া যাবে না। সুতরাং ব্যাংক থেকে আমরা করে রাখবো, জুন মাসে একটা অ্যালার্ট দিয়ে রাখবো যে তোমাদের কোনো মাসে এই মাসে পেমেন্ট যদি থাকে অবশ্যই তোমাদেরকে এই মাসের মধ্যে সালাম করতে হবে। আমরা ইমেল দিয়েছি, যেমন আমরা পার্কেরকে ইমেল দিয়েছি যে 25 তারিখের মধ্যে সকল প্রজেক্ট শেষ করে আমাদেরকে যাতে চালানো ইনফরমেশন শেয়ার। জুলাই মাসের সিল দেখলে তারা এটা হয়তো তাদের এটা ইয়ে করে পুষে বেস করতে হবে। সুতরাং জুন মাসের যে স্যালারি হোক, অফিস রেট হোক, অবশ্যই জুন মাসের জন্য খেয়াল রাখতে হবে। আর অন্যান্য মাসগুলো কিন্তু পরবর্তী মাসে জমা দেওয়া যায়, কিন্তু জুন মাসে আমাদের খেয়াল রাখতে হবে। চেঞ্জেস ইন উইথহোল্ডিং রেট সেকশন 89, যেটা আমাদের সবচেয়ে বেশি হয় সেটা চেঞ্জ হয়েছে এবার অনেকটাই। সেখানে আগে স্ল্যাব রেট ছিল 3 to 7%, আমরা সবাই জানি। এক্সিবিশন কন্ট্রাক্ট, সাপ্লাই বা আদার গুডস আর প্রিন্টিং, প্যাকেজিং এন্ড বাইন্ডিং নামে 3 to 7% হতো। কিন্তু এইবার যেটা হয়েছে সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই সাপ্লাই আদার গুডস এন্ড প্রিন্টিং, প্যাকেজিং এন্ড বাইন্ডিং 5% এ নিয়ে আসা হয়েছে, এন্ড supply of services is contract executed for manufacturing process of conversion works, construction engineering or any other similar work, এটাকে কাট 7% এ নিয়ে যাওয়া হয়েছে। এখন থেকে আর স্ল্যাব রেট বলে কোনো কিছু নেই। এটা কি ইফেক্ট কখন থেকে ভাই? 1 জুলাই থেকে? না, 1 জুলাই থেকে। আর ডিফারেন্স যে এখন আর স্ল্যাব রেট নেই, হ্যাঁ। আমাদের যে সো কল্ড এক্সেপশনাল কন্ট্রাক্ট, এটা আমরা এক্সেপশনাল কন্ট্রাক্ট করতাম, এটা যদি এক্সট্রা 7% আর সাপ্লায়ার গুডস হলে 5%। বুঝছেন? সাপ্লাই গুডসের সাথে আমাদের এখন যেটা এখন সাপ্লায়ার গুডস আর এক্সেপশনাল কন্ট্রাক্ট আলাদা করতে হবে। এখন সেকশনে আগে তো দুটো একসাথে স্ল্যাব রেটে চলতো, এখন এটা আলাদা করতে হবে। সাপ্লায়ার গুডস মানে আমরা যে প্রিন্টিং স্টেশনে যাই কিনি, স্টেশনারি বা যে জিনিসে আমরা কিনি, কনজিউমার আইটেমস কিনি, অফিস সাপ্লাইস কিনি, সবগুলোই আমাদের এখন হবে 5%। প্রিন্টিং আর প্যাকেজিং যেগুলো আমাদের 5% হবে। দেখাতে তো হবে আলাদা করে। হ্যাঁ, এখন এটা আলাদা। এখন সাপ্লায়ার গুডস ওই বা প্রিন্টিং প্যাকেজিং এই তিনটা পড়ে হবে। আর ওই এক্সিবিশন কন্ট্রাক্ট হবে ম্যানুফ্যাকচারিং প্রসেসও আছে, ওটাও এক্সিবিশন কন্ট্রাক্ট হিসেবে ওয়ার্কস কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং প্রসেস হলো যারা বুঝে অনেক সময় তারা প্রসেস বানানো,
যে আমার কোনো মেশিনের নাই, আমি র মেটেরিয়াল দিব, কিন্তু আমরা এটা প্রসেস করে দিচ্ছি, কনভার্সন চালু হবে, তখন তাদের জন্য একটা চার্জ আছে। আর ওসি প্রজেক্টে 7% এস্টিমেট ক্যাটাগরি এক্সক্লুশন কন্ট্রাক্ট আছে। Deduction collection from income of non-resident, এখানে বলা হয়েছে withholding tax on the following, এক্ষেত্রে withholding tax কাটার দরকার হবে না for non-resident. Tax would not be withheld in the following cases: any payment to any authority of foreign state. So payment যদি foreign state হয় তাহলে লাগবে না। Payment to professional body in relation to subscription fee. Professional body subscription fee এর জন্য লাগবে না। Liaison office expenses, liaison office expenses এর জন্য লাগবে না। International marketing expense and product development expense. লিয়েজন অফিস এক্সপেন্সেস বলতে পারে এখানে এটা তো নন রেসিডেন্টের কথা বলতেছে, আউটসাইড ভারত। দেশের বাইরে যদি পেমেন্ট হয় এটা আমাদের খুবই ব্যাস, আমরা এটা ইম্পর্টেন্ট না। দেশের বাইরে কোনো সফটওয়্যার পেমেন্ট হলে তখন এই ক্যাটাগরিতে কোনো উঠবে না। আপনারা জানেন যে দেশের বাইরে পেমেন্ট করতে গেলে বিভিন্ন ট্যাক্স রেট আছে, টোটাল 50% বিভিন্ন রেট আছে। তো এই ক্ষেত্রে দেশের বাইরে যদি পেমেন্ট করতে হয় তখন এইসবের ক্ষেত্রে কোনো ধরনের লাগবে না। যে প্রফেশনাল বডি দিয়ে যে স্কুলের যে পরীক্ষা ফি দেওয়া হয়, টিউশন ফি এন্ড সাইবার সিকিউরিটি ডিপোজিট। লাইন অফ আছে, ওই দেশে যদি কোনো লাইন অফ থাকে, বাংলাদেশে কোনো লাইন অফ যদি কেউ দেশে থাকে, ওই লাইন অফ আমাদের দেশে যে আছে, আমরা লাইন অফ আছে, আমরা তো বিদেশে টাকা পাঠাই লাইন অফ না 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 এটা ওদের উপরে এক্সপেন্স করেন। তো ওই সময় ব্যাংক আগে লাইন অফ এক্সপেন্স করলে ব্যাংক করতে কম পুরোপুরি টাকা লাইন অফ এক্সপেন্স পাঠাই দেবে, কিন্তু এইগুলো ট্যাক্স কন্ট্রোল না হবে আর কাটতে হবে না। এটা একদম চাপ Changes in withholding rate, section 102, interest on saving deposit and fixed deposit এর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। সেটা হচ্ছে গিয়ে কোম্পানি যেটা আগে 20% ছিল এখন সেটাই, ট্রাস্ট অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, 20%। আগে পাবলিক ইউনিভার্সিটি এডুকেশন ইনস্টিটিউশন আন্ডার পে অর্ডার এটা 10% ছিল, এখানে পাবলিক ইউনিভার্সিটি কথাটা উঠে এখানে প্রাইমারি কথাটা নিয়ে আসা হয়েছে। আর পার্সন নট মেনশন অ্যাবাউট 10%, আগে যেটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভড প্রভিডেন্ট গ্র্যাচুইটি ফান্ড, অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড এন্ড পেনশন ফান্ডের কথা যেটা 5% ছিল, এরপর তারাও 10% এর মধ্যে চলে আসবে। অনেক সব চলে আসছে 10% এর মধ্যে। এখন যারা পিএফ আমাদের পিএফ এর কোনো সেভিংস থাকে, ইন্টারেস্ট থাকে, এফডি আছে, সেভিং ডিপোজিট এন্ড ফিক্সড ডিপোজিট, এগুলো যদি ডিপোজিট হয় সঞ্চয় করতে আলাদা সেকশনে নিয়ে গেছে। ওটা 105 105। হ্যাঁ, এবং এখন এটা 10% হয়ে যাবে, আগে 5% ছিল, এখন 10% হয়ে যাবে। ওদের রেট তো ভাই 15%, মানে রিটার্ন কর্পোরেট ট্যাক্স রেট 15%, কিন্তু উইথহোল্ড হবে 10%। 124 যেটা 124, আমরা বেশিরভাগই আগে যেটা বলতে 52Q ফরেন থেকে যখন আমাদের রেমিটেন্স ক্লাস অনেক ক্লায়েন্টের, তখন ব্যাংক আগে 10% ডিডাক্ট করতো, এখন সেটা 7.5% ডিডাক্ট করবে। এটা চেঞ্জেস এসেছে এখানে। আর এখানে চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে পেমেন্ট রিসিভ বাই ফ্রেট ফ্রড এজেন্সি, কমিশন এন্ড গ্রোস বিলের উপর আগে 15% হইতো ফরওয়ার্ড, এখন সেটা হয়েছে কমিশনের উপর 10%, এবং বিল যদি হয় গ্রোস বিল উইথ কমিশন তাহলে এটা 2.5% হবে। and 135 section capital gain tax for sponsor, shareholder, director shareholder and placement shareholder এর জন্য আগে যেটা 5% ছিল এখন এটা চেঞ্জ হয়ে 10% হবে। এটা একটু বেড়ে গিয়েছে। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে যেটা এখন আমাদের বিলও কি চেঞ্জ হবে? টাকা আসার সময় টাকা উইথড্র কম হবে, ব্যাংক এখন 2.5% উইথড্র কম করবে। দেশের বাইরে থেকে টাকা আসলে ব্যাংক এখন যে 10% উইথড্র করে সার্ভিস ওই ওয়ালমার্টের রেগুলার আমাদের ক্লায়েন্ট আমরা ক্লায়েন্ট দেশের বাইরে থেকে টাকা আসে ট্যাক্স কাটে, ওয়ালমার্ট ওয়ালমার্ট ট্যাক্স কাটে না, কাটে ওখানে 10% করে ট্যাক্স কাটে না। হ্যাঁ, রেমিটেন্স পরিমাণ যেটা পাঠাতে হয় কোনো ব্যাংকে যে 10% এখনো কাটে, তখন আমাদেরকে সাধারণত ব্যাংকে জানাবো যে দেখেন ব্যাংক বেশি কাটে হতেছে, ব্যাংক তো 7.5%। ব্যাংক মানে আমাদের ইনভয়েসে তার কোনো পার্সেন্টেজ চেঞ্জ না, শুধু ব্যাংকটা ট্যাক্সটা যদি কখনো আমরা দেখি যে বেশি কাটে করতেছে, ইস্যু ইনফর্ম আওয়ার ক্লায়েন্ট যে তোমার ব্যাংক ভুল করতেছে, হ্যাঁ ওটা আমাদের জানাবে এইটা আমাদের জানা দিতে হবে। কাটা করলে তো কিছু করার নেই, ব্যাংক তো অনেক পাওয়ারফুল। এটা জুলাই থেকে না ভাই? জুলাই থেকে all changes on this tax rate will be effective from 1.
সেকশন 89 এর সরণি 2 নামে একটা আছে, সেই সরণি 2 তে এই চেঞ্জেসগুলো আমাদের, যদিও আমাদের এগুলো আসলে সাধারণত লাগে না, আপনারা জাস্ট জানার জন্য যেহেতু উইথহোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে ইন কেস অফ সাপ্লাই পেডি রাইস, পেডি কথাটা ফিশ এন্ড বিফ কথাটা আগে নতুন করে ঢুকানো হয়েছে, আগে এটা ছিল না। রাইস, হোয়াইট, জিঞ্জার, টার্মিক, এগুলোর জন্য 2% ছিল এক্সিস্টিং, এখন প্রপোজ 1% উইথহোল্ডিং করা হয়েছে। ইন কেস অফ সাপ্লাই অয়েল বাই এনি কোম্পানি against an oil refinery, আগে যেটা 3% ছিল এখন এটা 2% করার জন্য প্রপোজ করা হয়েছে। ইন কেস অফ সাপ্লাই রিসাইকেলড লিভ, সেটা নতুন করে অ্যাড করা হয়েছে 3%। ইন কেস অফ সাপ্লাই ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস টু অ্যান ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারার, যেটা 4% থেকে 3% করা হয়েছে। এখানে বলা হচ্ছে ইন কেস অফ সাপ্লাই গুডস নট মেনশনড টেবিল 1 to 12, দ্যাট মিন্স একটা টেবিল আছে এখানে, যে আমাদের যে টিডিএস রুলস এর একটা যেটা আছে এখানে টেবিল 1 to 12 এর মধ্যে যদি কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে 5% হারে উইথহোল্ড করতে হবে, যেটা কিনা ট্রেডিং বিজনেস হিসাবে গণ্য হবে। মেবি ইট ইজ ইনক্লুড ট্রেডিং বিজনেস, যেটা আমাদের মস্তবা মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে 5%। মস্তবা মার্কেটের ক্ষেত্রে আমরা 5% ধরব ট্রেডিং বিজনেস হিসাবে। অল আদার্স ইন মেনশন সেকশন 89 এর ক্ষেত্রে 5% হিসাবে কনসিডার হবে। আগে যেটা স্পেসিফিক বলা ছিল এখন এটা এইভাবে বলা হয়েছে। ব্যাটের ক্ষেত্রে ব্যাটের যেটা এসেছে এখন নতুন করে উইথহোল্ডিং অথরিটি অ্যাড হয়েছে, সে হচ্ছে গিয়ে এনি পারসন অর ইনস্টিটিউশন হ্যাভিং ইয়ারলি টার্নওভার অফ 10 crore অর গ্রেটার। এটা দেখার পর আমার মাথার মধ্যে যেটা প্রথমে এসেছে সেটা হচ্ছে কি আমার তার মানে কেপিএনজি এখন উইথহোল্ডিং এন্টিটি হয়ে যাবে ব্যাটের। কোম্পানি হিসেবে আমাদের যে কোম্পানি আছে সেটা তো বাইরে হবে, ফার্মের এখন ফার্ম হিসাবে অ্যাড হবে। আগে ফার্ম হিসাবে উইথহোল্ডিং এন্টিটি ছিল না ব্যাটের ক্ষেত্রে, এখন আমার মনে হয় 10 crore তো আমাদের টার্নওভার হয়ই, সেই জন্য ঠিক হবে। এখন যেটা আগে লিমিটেড কোম্পানি পর্যন্ত উইথহোল্ডিং এন্টিটি ছিল প্যাকেজ জন্য, এখন এটা যে কোনো পার্সন হতে পারে, কিন্তু তার পার্সেন্টেজ কাম করে ইন রেসপেক্টিভ অফ দিস স্ট্যাটাস, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল মানে হোক ইন্ডিভিজুয়াল যদি প্যাকেশন থাকে, এটা যাদের প্যাকেশন আছে 10 কোটি টাকা টার্নওভার বেশি, তারা যদি লিমিটেড কোম্পানি না হয় ট্যাক্স উইথহোল্ডিং ট্যাক্স চলে আসবে। ডিডাকশন ইন ব্যাট ডিপোজিট ফর ফাইলিং এন্ড আপিল এন্ড কমিশনার অর আপিল ট্রাইব্যুনালে আগে আমাদের 20% ডিমান্ড লেস পেনাল্টি দেওয়া লাগতো, এখন এটা কমে 10% করা হয়েছে। 10% ব্যাট ডিমান্ড লেস পেনাল্টি দেওয়া লাগতো, এটা কি আছে। আর 50% ব্যাট রেটস ফর সার্টেন সার্ভিসেস, এইখানে যতগুলো সার্ভিস আছে এখন থেকে সবগুলোতেই 50% উইথহোল্ড হবে। সেইখানে অপশনালস যেটা আগে 10% ছিল সেটাও 50% চলে আসবে। মেকানিক্যাল লন্ড্রি 10%, এটাও 50% হবে। সিকিউরিটি সার্ভিসেস আগে 10% ছিল, এখন 50%। সেলার অফ লটারি টিকেট আগে 10% ছিল, এখন 50% হবে। অ্যামিউজমেন্ট পার্ক অর থিম পার্ক 7.5% ছিল, এটাও এখন 50% এ চলে আসবে। বায়ার অপশনের গুডস আমাদের কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে আসে এরকম গুডস এন্ড বায়ার অপশন, যেটা আমরা 7.5% আগে ধরতাম, এখন এটা আমাদের 50% উইথহোল্ড করতে হবে। ঠিক আছে। সিগারেট এন্ড বিড়ি পেপার 7.5%, যেটা এখন 50% হবে। এনার্জি এফিশিয়েন্ট বাল্ব এন্ড টিউব লাইট 5% ছিল, এখন 50% হয়ে যাবে। আমরা মনে হয় না আর 100 টাকা লাইট পাবো, এখন 50% মধ্যে বেড়ে যাবে। ম্যাঙ্গো, পাইনাপেলস এন্ড গুয়াভা এন্ড টারমাইট জুসের ক্ষেত্রে এখন 5% ছিল, এখন এটা 50% হয়ে যাবে। এন্ড ম্যাঙ্গো ভার্সো যেটা 5% ছিল, এখন এটা 15% হয়ে যাবে। এই ক্ষেত্রে ব্যাটের রেটটা এই সবগুলোতে 50% হিসাবে বেড়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে। এখন এই যে আমরা যে সিকিউরিটি সার্ভিসগুলো আমাদের এখানে দুটো আছে, সিকিউরিটি সার্ভিস স্পেশালি, আর হলো আমাদের যেটা বায়ার অ্যাকশন। সিকিউরিটি সার্ভিস আমরা এখন 10% উইথহোল্ডিং ট্যাক্স হতো, এখন এটা 15% হবে সিকিউরিটি সার্ভিস। আর হলো অকশন হাউসের ক্ষেত্রে বায়ার অফ অকশন হাউস, এটার জন্য আমরা 75% ট্যাক্স করতাম, এখন এটা 50% করে আর এটা বেশি। আর অন্যগুলো আমাদের অপশনাল তো আমরা যে কল করে তার ক্ষেত্রে আছে, আমরা তো হলো ওইটা বায়ার অফ বায়ার এন্ড সেল, এটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ। স্লাইডগুলো তো আমার কাছে মনে হয় খুবই আমাদের তো বুঝার একটা ইয়ে আছে, ঠিক না, ক্যাপাসিটি তো আছে, সবাই বুঝছেন স্লাইডগুলো। এইটা আমরা দিয়ে দিব অ্যাকর্ডিংলি আমাদের যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করা দরকার আমরা এগুলো অ্যাকর্ডিংলি আমরা শুরু করব। ঠিক আছে।
ডিটেলস আমি স্কিপ করবো নেক্সট মান্থে একদম ফার্স্ট উইকের দিকে আমরা এটা স্টার্ট প্ল্যান করব মানে এই শীটটা কিন্তু এই মাসের সিপিডি হবে কেউ যদি সাইন না করে থাকে এখানে আমরা সিপিডি দিয়ে দিব এটা যেহেতু অনেক বন্ধ তারপরে আমাদের যে টাইট শিডিউল সেটা আমরা মাসে করবো না আর এটা হচ্ছে আমরা সিপিডি দিয়ে দিব আমাদের কিন্তু অলরেডি আমরা একটা বাজেটের সিপিডি অলরেডি শেয়ার করেছি সুতরাং আমাদের আসলে এই মান্থলি যে ট্রেনিং আমরা সিপিডি হিসেবে এখানে স্টেপ আমাদের যে এগুলো কন্ট্রোল রাখছি ঠিক আছে কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন আর বলেন হ্যাঁ ওই সিপিডি আওয়ার নিয়ে আপনি একটু বলতে বলছিলেন সেটা হলো যে আমাদের অনেকের সিপিডি আওয়ারটা মাইনাস হয়ে আছে অনেক বেশি মাইনাস হয়ে আছে তো সেই ক্ষেত্রে ওটাকে আমরা হলো 2 আওয়ার্স করে দিলেও ভাই ওটা কাভার হচ্ছে তো সেটা আমারই মাইনাস 80 হয়ে আছে এখন এটা এখন শুধু মাইনাস শুধু আপনারা কোনো কারণ নাই আচ্ছা ভাই আমাদের বলুন সবাই আছে মাইনাস দিয়ে যদিও অবশ্যই এটা নাম্বার পাওয়াটা কিছু আছে আমরা এটা এইভাবে আমরা সিপিডি নিয়ে মানে সিপিডি রিগার্ডিং যে ইয়াস মডিউল আছে সিপিডি আগে যেমন হচ্ছে ট্রেনিং গুলোকে নিয়ে গেলে যাওয়ার অ্যাড হয়ে যায় এখন আর হচ্ছে ওইভাবে অ্যাড হয় না এখন সার্ভের কাছ থেকে এখন বলে আমার হচ্ছে যাদের সিপিডি কম আছে তাদের কিছু ট্রেনিং মানে দিলে হবে তো আমরা আগে দেখি হ্যাঁ কি আগে সিপিডি কাটে কম আছে যেটা বললাম ওই ট্রেনিং গুলো দিলেই হয় আবার হলো ওই ট্রেনিং গুলো হলো অপশনাল তো ধরেন আমাকে ট্রেনিং গুলো দিল আমি করার পর যদি আমার ওটা প্লাস হয়ে মানে ঠিক হয়ে যায় আমার বাকিটা না করলে হবে আমি ট্রেনিং করে নিলাম কিন্তু আমার কোনো উপকার হচ্ছে আসলে যে আমার কোনো বেনিফিট হতো আমরা যদি ইনহাউস কোনো কিছু করি যারা সিপিডি কম আছে ওদেরকে আমরা যদি ইনহাউস আমাদের অ্যাক্টিভ ট্রেনিং আগে যেটা ছিল সেটা হচ্ছে আমরা যে পিএমএস এন্ট্রি দিতাম ওখান থেকে কভার হয়ে যেত বাট এখন ট্রেনিং করলে দেন ওখান এখন আপনারা বুঝতে দিন এখন যে আমাদের কি সিবিটি করে এন্ট্রি করতে হবে কম সিবিটি আমরা করতেছি যে কোন ট্রেনিং আমাদের পুশ করে এগুলো আমরা সিবিটি এই যে লাইব্রেরি আবার একটা দিয়েছি এটা আমরা দুটো সিবিটি হবে না তাহলে তো পিএমএস এন্ট্রি না দেন শুধু এই যে এখন তো ওটা করে ফেললে মানে আপনার পিএমএস থেকে তো নিচ্ছে না অটো চলে যাচ্ছে এখন ভাই ট্রেনিং থেকে অটো কানেক্ট মানে পিএমএস থেকে না ভাই পিএমএস থেকে আর দিবে না জিএলএমএস থেকে ওখানে যে ট্রেনিং পুশ করে ওখান থেকে ট্রেনিং করলে ওটা কাউন্ট হবে তাহলে এখানে আমাদের যে মানে 2 ঘন্টা যে এটা অ্যাকচুয়াল হয়ে তারপর আমরা এটা চলে যাবে